হ্যালো, কে বলছেন? শুনতে পারছেন আমাকে? হ্যালো। তক্ষুনি শোনা গেল মায়া অস্থির চিত্তের এলোমেলো এক প্রশ্ন করল। আপনি আবার বিয়ে করেছেন? আবার বিয়ে করেছি মানে? টুট করে কল কেটে দিল তক্ষুনি। কৌতূহল হৃদ এবার বিরক্ত হলো। কথা নেই বার্তা নেই, হুট করে কল দিয়ে জানতে চাইলো সে আবার বিয়ে করেছে কিনা। কি আজব প্রশ্ন! তাকে কি দেখে ভবঘুরে মনে হয় যে হাঁটতে হাঁটতে বিয়ে করে বেড়াবে? হৃদকে ভেবে কয়েক সেকেন্ডের মধ্যে সে নিজেই কল মিলালো মায়াকে। বিগত 20টা দিন ধরে দেখা সাক্ষাৎ বা কথা হয়নি দুজনের। ফাহাদের বিয়ের পর মায়া সেই যে নিজ বাড়িতে ফিরে গেল, সেই নিয়ে আজ 20টা দিন পার হলো। হৃদ খবর নিয়ে জেনেছে মায়া এখন চট্টগ্রামে আছে এবং কলেজে পরীক্ষা চলছে, হয়তো আর কিছুদিন গেলে শেষ হবে। হৃদ এতদিনে ব্যস্ততায় একদমই চট্টগ্রামে যেতে পারেনি, কিন্তু এখন মনে হচ্ছে এবার না গেলেই নয়। হৃদ মায়াকে কল দিতে দিতে আসিফের উদ্দেশ্যে বলল। আসিফ, গাড়ি ঘোড়া, মহাসড়ক ধর, চট্টগ্রামে ফিরবো। আসিফ আপত্তি করে বলতে চাইল, কিন্তু ভাই, কাল তো আমাদের অফিসে। হৃদ চেতে উঠে বলল, তোরে বলছি জ্ঞান দিতে, যা বলছি তাই কর। জি ভাই। তাড়াহুড়োই মায়া হৃদের কল কাটতে না কাটতেই ঠাস করে বালিশের কুশন দিয়ে মাথায় বাড়ি মারল জুই। তপ্ত মেজাজে দেখিয়ে বলল জুই, বলদির বাচ্চা, তোরে কি শিখাইলাম আর তুই কি প্রশ্ন করলি? হ্যাঁ, তোরে কইছিলাম ছেলেটার নাম ঠিকানা প্রশ্ন করতে, তা না করে উল্টো পীড়িতের প্রশ্ন করলি। আপনি আবার বিয়ে করেছেন? এই, তুই ওই বেটার আবার বিয়ে দিয়ে কি করবি? হ্যাঁ, সংসার পাতাবি জামাইয়ের সঙ্গে? অসভ্য মাইয়া। জুয়ের বালিশের ভারী খেয়ে অসহায় মুখ তুলে চাইল মায়া। অতিরিক্ত উত্তেজনা আর অস্থিরতার কারণে মায়া জুয়ের দীর্ঘ সময়ের শেখানো পড়ানো কথাগুলোও সব ভুলে গিয়েছিল। তাই অচেনা স্বামী নামক মানুষটাকে বারবার কল করতে গিয়ে অস্থিরতায় পরপর কলগুলো কেটে কেটে দিচ্ছিল, যার জন্য হয়তো 2-1বার মিসড কলও গিয়েছে ওই লোকটার ফোনে। কিন্তু মায়া যখন অতি সাহস জুগিয়ে অবশেষে বড় একটা কল করলো অচেনা স্বামী নামক মানুষটাকে, তখন আর জুয়ের দীর্ঘ সময়ের শিখিয়ে দেওয়া কোনো কথাই আর মায়ার মাথায় থাকলো না। বরং অতিরিক্ত উত্তেজনায় মায়া তবদা খেয়ে বসেছিল ক্ষণিকের জন্য, যার দরুন ফোনের ওপাশের ব্যক্তিটি বারবার হ্যালো বলার পরও মায়া নিজের কথাগুলো গুছিয়ে উঠতে পারেনি। তীব্র অস্বস্তিতে সিটিয়ে চুপ মেরে গেল। কিন্তু মায়া যখনই নিজের অস্থিরতা খানিকটা কাটিয়ে উঠল, তখনই মায়ার মনে যা ছিল দীর্ঘদিন ধরে অচেনা স্বামীকে নিয়ে, সেই প্রশ্নটাই চট করে ফেলল। আর করবে না কেন? মায়ার স্বামী হয় লোকটা। মায়ার জানার অধিকার আছে ওর স্বামী দ্বিতীয় বিয়ে করে ফেলেছে কিনা। যদিও মায়া এটা জানে না যে মায়া ওই লোকটার প্রথম বউ নাকি দ্বিতীয় বউ, নাকি আজও বিয়ে করেনি লোকটা। সবচেয়ে বড় কথা হলো মায়ার সাথে বিয়েটা আজও ওই লোকটার মনে আছে কিনা, তাও বিশাল বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। এত এত সব প্রশ্নের উত্তর জানার অবশ্যই মায়ার জন্য প্রয়োজন। তাছাড়া মায়া টানা 3টে মাস এত কষ্ট করে, এত যুদ্ধ করে অবশেষে আজ সফলভাবে সুমন থেকে অচেনা স্বামীর নাম্বার সংগ্রহ করতে সক্ষম হলো। মুক্তার শ্বশুরবাড়ি থেকে আসার পর বিগত 20 দিন ধরে হাফেজ সাহেবের ছেলে সুমনের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না মায়া। ছেলেটা নাকি ঢাকায় ছিল পড়াশোনার জন্য, আর হাফিজ সাহেব ছিল রাজশাহী। আজই নাকি সুমন বাড়ি ফিরে বাবার সঙ্গে কথা বলে মায়ার স্বামী নাম্বারটা জোগাড় করে দিল। তবে সুমন থেকে মায়ার স্বামীর তেমন কোনো তথ্য বা নাম ঠিকানা কিছু পাওয়া যায়নি। মায়া বারবার সুমনকে অনুরোধ করেছিল শুধু মায়ার অচেনা স্বামীর নামটা বলতে, কিন্তু সুমন তা বলতে পারেনি, কারণ সুমন নিজেও মায়ার স্বামীর নাম পরিচয় সম্পর্কে তেমন কিছু জানে না। তাই মায়ার অত অনুরোধের জন্য সুমন শেষ অনুতপ্ত হয়ে হতাশ গলায় জানায় সুমনের বাবা হাফেজ সাহেব নাকি শুধু সুমনকে মায়ার স্বামীর নাম্বারটা ছাড়া আর কিছুই বলেনি। সুমন প্রশ্ন করেছিল লোকটা কে, তার সম্পর্কে জানতে, কিন্তু এই বিষয়ে হাফেজ সাহেব নাকি ফোন নাম্বারটা ছাড়া আর কিছু বলেনি। এতে মায়া ভীষণ দুঃখ পেয়েছিল। বউ হয়ে স্বামী নামটা কেন হাফেজ সাহেব মায়াকে বলল না? কেন ইচ্ছাকৃতভাবে হাফেজ সাহেব মায়ার স্বামীর নামটা লুকাতে চাইছে? কি এমন থাকতে পারে মায়ার স্বামী নামক লোকটার নামের পিছনে? গুন্ডা টাইপের খারাপ লোকও যদি হয় মায়ার স্বামী, তাহলেও মায়ার কোনো সমস্যা নেই, কারণ মায়াদের বিয়েটা যে পরিস্থিতিতে হয়েছিল তাতে লোকটা কেমন বা তার সম্পর্কে যাচাই করার মতো পরিস্থিতি তখন ছিল না। তাই মায়া ধরে নিল মায়ার সাথে একটা দুনিয়ার খারাপ লোকেরই বিয়েটা হয়েছিল সেদিন। সেভাবে মায়া মনে মনে স্বামী নামক লোকটাকে খারাপ লোক ভেবেই গ্রহণও করে এসেছে এতদিন। তাই এখন স্বামী নামক লোকটাকে যদি কেউ খারাপ বা উগ্রবাদী লোক বলে সম্বোধন করে, তাহলেও বিষয়টা মায়ার কাছে স্বাভাবিকই লাগবে। কিন্তু অস্বাভাবিক ব্যাপার হচ্ছে মায়ার অচেনা স্বামী নামক লোকটা পরিচয় হাফেজ সাহেবকে লুকাতে দেখে। হাফেজ সাহেব কেন করলো এমনটা জানা নেই মায়ার। তবে সুমন ফোন রাখার আগে মায়াকে খুব সাবধান করে বলেছিল,
আপু, আমার মনে হয় আপনার স্বামী প্রভাবশালীদের মধ্যে কেউ একজন হবেন। বিশাল বড় কোনো ব্যাকগ্রাউন্ডের থেকে কেউ হবেন। আপনার স্বামীকে নিয়ে আমি আব্বাকে প্রশ্ন করাতে ওনাকে দেখলাম ভীষণ নার্ভাস হচ্ছে। নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। তিনি আপনার স্বামীর নামটা পর্যন্ত আমাকে বলতে নারাজ। আপনি একটু সাবধানে থাকবেন আপু। সুমনের সতর্ক বার্তায় ভয় মায়াও পেয়েছিল। তারপরও সুমন থেকে অচেনা স্বামীর নাম্বারটা নিয়েছিল আজ দুপুরে, কিন্তু কল দিল এই সন্ধ্যা 7টার দিকে। মাঝে 6 ঘন্টা শুধু মায়ার নিজের নার্ভাসনেস কাটাতে আর সাহস জোগাতে লাগলো। জুই শুরু থেকেই মায়ার পাশে ছিল। সুমন থেকে নাম্বার নিয়ে রিতকে কল করা পর্যন্ত জুই মায়ার পাশে ছিল। মায়াকে গুছিয়ে কথা শিখিয়ে দিয়েছিল কিভাবে হৃদের পরিচিত সম্পর্কে জানতে চেয়ে প্রশ্ন করবে, কিন্তু অতি নার্ভাসনেস মায়া জুইয়ের শিখিয়ে পড়িয়ে দেওয়া সবকিছু গুলিয়ে ফেললো। যার দরুন হম্বি তম্বি করে শুধু জানতে চাইলো মায়ার অচেনা স্বামী মায়াকে রেখে দ্বিতীয় বিয়ে করে ফেলেছে কিনা। মায়া অতিরিক্ত টেনশন থেকে এমনটা করলো কিনা জানা নেই, তবে মায়ার খুব করে জানতে ইচ্ছে করছে আদেও মায়ার স্বামীর তার হঠাৎ বিয়ে করা বউকে মনে রেখেছে কিনা, নাকি মায়াকে ভুলে বিয়ে করে ফেলেছে এতদিনে। মন তো মায়ার ধ্যান ভাঙলো ফের জুইয়ের হাতে বালিশের বাড়ি খেয়ে। জুই চেঁচাতেই মায়া অসহায় মুখ করে বলল, তো কি করব? লোকটা আবার বিয়ে করেছে কিনা সেটা জানতে চাইবো না আমি? হ্যাঁ, কেন জানতে চাইবি সেটাই তো প্রশ্ন। আজব, জানতে চাইবো না কেন? মায়া কথায় চেতে উঠল জুই। অসভ্য মাইয়া, আগে তো জানতে চাইবি লোকটা কে হয়। সুমন যে আমাদের নাম্বারটা দিল, আদৌ তোর নিখোঁজ স্বামীর নাম্বার কিনা সেটা শিওর না হয়ে সরাসরি বিয়ের প্রশ্ন করতে গেলি কেন? হ্যাঁ, সুমনের দেওয়া নাম্বারটা যে তোর স্বামীরই হবে এই বিষয়ে তুই এত শিওর হস কিভাবে? আগে লোকটার নাম পরিচয় জেনে তারপর তোর পরিচয়টা দিয়ে এই প্রশ্ন করতি। সে তোদের 2 বছর আগে হওয়া হঠাৎ বিয়েটা এখনো মনে রেখেছি কিনা তা না করে তুই এখন বলদ মার্কা প্রশ্ন করতে গেলি কেন? জুইয়ের কথায় যুক্তি খুঁজে পেল মায়া। সত্যি মায়ার প্রশ্নটা করা ভুল হয়েছে, কিন্তু অতিরিক্ত নার্ভাসনেস মায়া এত সব ভাবতে পারেনি। মনে যা ছিল চট করে মুখে বলে ফেলেছে। অত গভীরে ভেবে দেখেনি সে। কিন্তু জুইয়ের কথাও ফেলার নয়। কলদাতা আসলে মায়ার নিখোঁজ স্বামী কিনা সেটা শিওর না হয়ে এভাবে প্রশ্ন করাটা ঠিক হয়নি বলেই ধরে দিল মায়া। অপরাধীর ন্যায় রিনরিনে গলায় মায়া বলল, অত কিছু মাথায় আসেনি। কেমন কেমন করে যেন মুখ ফসকে প্রশ্নটা করে ফেলেছি লোকটাকে। মায়ার কথাই মনে ধরল না জুইয়ের। এত বোঝানোর পরও মায়াকে দিয়ে কিছুই বলাতে পারলো না সে। তাছাড়া জুই বেশ করে লক্ষ্য করেছে মায়া ওর নিখোঁজ স্বামীকে নিয়ে বেশ অ্যাক্টিভ। অচেনা স্বামীকে নিয়ে কেউ কিছু বললেও সেটা পছন্দ করে না মায়া, উল্টে কেমন গুম মেরে বসে থাকে। ওই যে জুই এখনো মায়াকে নিয়ে টেনশনে আছে, কিন্তু মায়ার মুখ দেখে মনে হচ্ছে সে নিখোঁজ স্বামী নাম্বার জোগাড় করতে পেরে ভীষণ খুশি। জুইয়ের কথা সে এক কান দিয়ে শুনছে তো অন্য কান দিয়ে বের করে দিচ্ছে এমন। স্বামী সম্পর্কে কিছু না জেনে মন দিয়ে বসে আছে মায়া, সেটা বেশ বুঝতে পারে জুই। আর সেখানেই জুইয়ের টেনশনটা বেশি। আল্লাহ না করুক মায়া নিখোঁজ স্বামী যদি খারাপ প্রকৃতির কোনো লোক হয়, তাহলে এর জন্য শুধু মায়া নয় ওদের গোটা পরিবারের ভুক্তভোগী হবে। বারন্তর আগে জুই মায়ার সাথে আর তর্ক করতে মন চাইল না। জুই রাগে ফুসফুস করতে করতে হনহনিয়ে কক্ষ ছেড়ে বের হয়ে যেতেই মায়া ঠোঁট উল্টালো। জুইয়ের গমন পথের দিকে তাকিয়ে ফুস করে নিঃশ্বাস ছেড়ে আবারও ফোনটা খুঁজলো। তখন জুইয়ের হাতে হঠাৎ বালিশের ভারী খেয়ে ফোনটা কোথাও হাত থেকে বিছানায় পড়ে গিয়েছিল, আর নেওয়া হয়নি। এখন জুই চলে যেতেই মায়া পুনরায় ফোনটা খোঁজ করতেই তৎক্ষণাৎ কানে আসলো ফোনের কর্কশ রিংটোনের শব্দ। মায়া চমকে ফোনটা হাতে তুলতেই দেখলো মায়ার তখনকার করা নাম্বার থেকে আপকামিং কল এসেছে। তাড়াহুড়ো করে মায়া তৎক্ষণাৎ কলটা রিসিভ করে কানে তুলে সালাম দিল। আসসালামু আলাইকুম। মায়ার তাড়াহুড়োয় সালামের উত্তর হৃদ খুব রয়েস হয়ে গম্ভীর গলায় দিল। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? দূরো দূরো বুক চেপে বসলো মায়া। ভয়ঙ্কর লজ্জা সিটিয়ে আড়ষ্ট হলো। স্বামী নামক মানুষটার গলাটাও বেশ দারুণ লাগলো। হঠাৎ মায়ার ভালো লাগা আকাশ চুম্বক হলো, কিন্তু মুখের কথাগুলো যেন গলায় আটকালো। ওপাশের মানুষটাও চুপ, হয়তো মায়ার কথা বলার অপেক্ষায় আছে। লজ্জা সিটিয়ে কোনো রকমের আওয়াজ বের করলো গলা দিয়ে। রিনরিনে গলায় মায়া, আপনি আমাকে চিনবেন না মনে হয়, তবে আমি যে আপনাকে খুব করে চিনি এমনটাও নয়। আসলে আমরা কেউ পূর্ব পরিচিত নেই। তারপরেও আপনাকে অনেক খোঁজাখুঁজি করার পর আজকে আপনার নাম্বারটা জোগাড় করতে পেরে কল দিলাম।
হৃদ মনে করেছিল মায়া তাকে পরিচিত ভেবেই কোনো কারণে ফোনটা করেছিল, তাই সে আগ বাড়িয়ে পরিচয়টা না দিয়ে মায়ার পরিচয় পাওয়ার অপেক্ষায় ছিল। কিন্তু মায়া এখন হৃদকে অপরিচিত ঘোষণা করায় খানিকটা সন্দেহ হলো। যদি বোনের ভাসুর বা পরিচিত হৃদ খান ভেবে মায়া হৃদকে কল না দেয়, তাহলে এর বাহিরে কিসের পরিচয়ের ভিত্তিতে কলটা করলো? আমার পূর্ব পরিচিত না হলে এত তলব লাগিয়ে আমাকে খোঁজ করার কারণ কি মিস? আসলে আমার কথা ছিল আপনার সাথে। আপনার কথা থাকতেই পারে, তবে সেটা যে আমাকে শুনতে হবে এমনটা তো নয় মিস। ব্যস্ত আমি রাগ। হৃদের কথা শেষ করার আগেই মায়ার জিদ্দি সুর শোনা গেল তক্ষুনি। বললাম তো কথা আছে আমার, ফোন রাখা যাবে না। কেন রাখবো না? আমি কথা বলছি তাই। আপনার কথা শুনতে কি আমি বাধ্য? হ্যাঁ অধিকার দেখাচ্ছে? হ্যাঁ। কিসের? মায়া হাঁসফাঁস করে এদিক সেদিক তাকালো। প্রসঙ্গ পাল্টিয়ে মিনমিন করে হৃদের নাম জানতে চেয়ে বলল। আপনার নাম কি? হৃদ অল্প চুপ থেকে মুখটা গম্ভীর করে গাড়ির সিটে হেলান দিল। সে বেশ বুঝতে পারছে মায়া তাকে সম্পূর্ণ চিনতে পারেনি। হয়তো পরিচিত হতে যাচ্ছে হৃদের সাথে, কিন্তু কেন সেটা বুঝতে পারছে না হৃদ। তাছাড়া হৃদের নামটাও তো মায়ার মুখস্থ থাকার কথা। সেখানে হৃদের কাছে তার নাম জানতে চাওয়াটাও হৃদের বেশ কৌতূহল বাড়ালো। হৃদ গম্ভীর গলায় বলল। আব্রাহাম। ফোনের ওপাশ থেকে নিজের নাম বলে ছটপট উত্তর দিল মায়া। আমি রিক্তা ইসলাম মায়া, আমাকে চিনতে পারছেন? হৃদ অল্প হাসলো। তার বউ সে চিনবে না? তারপরও গম্ভীর গলায় অপরিচিতের ন্যায় বলল। আপনাকে কি আমার চিনার কথা ছিল মিস? কই আমি তো চিনতে পারছি না আপনাকে। হৃদের কথায় ভীষণ কষ্ট পেল মায়া। হতাশায় বুক ভারী হয়ে উঠল তক্ষুনি। এত সহজে লোকটা মায়াকে অপরিচিত বলে ঘোষণা করে দিল, অথচ মায়া কি না কি করেছে বিগত 3টা মাস ধরে এই লোকটাকে খুঁজে পেতে। নরসিংদী হাফিজ সাহেবের বাড়িতে দৌড়াদৌড়ি করে যেতে গিয়ে ওরা একবার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল শেষ পর্যন্ত। আর এই লোকটা নাকি মায়াকে মনেই রাখেনি। হতাশার মায়া ভারী আওয়াজে নিজের পরিচয় দিয়ে বলল। আপনার সাথে আমার বছর 2 আগে দেখা হয়েছিল একবার, সেটাই শেষ দেখা ছিল আমাদের। সেদিন রাতে আপনি অ্যাক্সিডেন্ট করেছিলেন আর আমি পথ হারিয়ে আপনাকে রাস্তায় পেয়েছিলাম, সাহায্য করতে চেয়েছিলাম আপনার। কিন্তু সেদিন রাতে স্মরণীয় ঘটনা ছিল আমাদের জীবনের, অনাকাঙ্ক্ষিত একটা ঘটনাকে কেন্দ্র করে আজ আমার আপনাকে আবারও খুঁজে বের করা। হাফিজ সাহেবের বাবা কাজী মোল্লাকে মনে আছে আপনার? মায়ার গোছানো কথার অর্থ এবার সবই পরিষ্কার হলো হৃদের কাছে। মায়া যে তাকে পরিচিত হৃদ খান ভেবে নয়, বরং নিজের অপরিচিত স্বামীর খোঁজ করে কলটা করেছে, সেটা বেশ বুঝতে পারল হৃদ। প্রশান্তিতে মন শীতল হয়ে উঠল তক্ষুনি। হৃদের দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হলো বলে ঠোঁট প্রশস্ত করে নিঃশব্দ হাসলো। অবশেষে তার বউ তাকে খুঁজে পেল। আজ বউ যেহেতু তার কাছে নিজ থেকে ধরা দিতে চাইছে, এবার সেও ছেড়ে দেওয়ার পাত্র নয়। ভারী হতাশায় গলায় বলল হৃদ। আশ্রয় কোথায় দিয়েছিল মিস? তারা তো আমাদের বিয়ে পড়িয়ে বাসর ঘরে ঢুকিয়ে দিয়েছিল সরাসরি। আমি অসুস্থ ছিলাম বলে বউটা সে রাতেই পালালো, নয়তো রাতে বাসর করে সকালে বউ বাচ্চা নিয়ে একেবারে বাড়িতে ফিরতাম। শিট, মিস হয়ে গেল। আচ্ছা, আপনি কি কোনোভাবে আমার পলাতক বউ বলছেন? টুট টুট করে কলটা কেটে গেল তক্ষুনি। হৃদের বাকি কথাগুলো আর শোনা হলো না মায়ার। অতি লজ্জায় আড়ষ্ট হয়ে তৎক্ষণাৎ মুখ লুকালো বালিশে ঝাঁপিয়ে পড়ে। ঘন ঘন নিঃশ্বাসে লজ্জা কমাতে চেয়ে দুহাতে মুঠোয় পিষল বালিশের 2 টুকরো অংশ। মায়া বুঝতে পারলো সুমনের নাম্বারটা ভুল নয়, সঠিক মানুষটাই ছিল। কিন্তু তাই বলে লোকটা প্রথমবারই এমন নিমজ্জিত কথাগুলো বলবে ভাবতে পারেনি মায়া। ছি, কেমন গা শিরশির করা কথা বলে লোকটা। মায়া এই লোকের সাথে আর কথা বলবে কিভাবে? মায়ার কল কেটে দিতে উচ্চস্বরে ঝরঝর করে হেসে ওঠে হৃদ। কান থেকে ফোন নামিয়ে স্ক্রিনের দিকে তাকাতেই সেই হাসি আরো দৃঢ় হয়। বউ তার লজ্জা পেয়েছে বলেই হঠাৎ কল কেটেছে। হৃদ ফোনের স্ক্রিনের নাম্বারটা চেপে আবারও কল মেলাতেই বেখেয়ালি চোখে পড়ল আসিফ ও ড্রাইভারের বিস্মিত চেহারার দিকে। দুজন হৃদের উচ্চ হাসিতে চমকে তাকিয়ে আছে এদিকটায়। হয়তো হৃদকে এর আগে কখনো এভাবে হাসতে দেখেনি তাই। হঠাৎ হৃদের চোখে দুজনাই ধরা পড়ে যাওয়ায় থমথমে মুখের সামনে ঘুরে গেল তৎক্ষণাৎ। হৃদের প্রসারিত হাসিটাও ক্ষণে গম্ভীর মুখে পরিণত হলো। বাকিটা পথ আসিফ আর চোখে হৃদকে দেখল। সরাসরি তাকানোর আর সাহস পেল না। হৃদ ফের মায়ার নাম্বারে কল মিলাতে চেয়ে ফোন দিল, কিন্তু অতি লজ্জায় আড়ষ্ট মায়া সেই কল রিসিভ করলো না। হৃদ মিটমিট হেসে ছোট একটা মেসেজ করে লিখল।
পলাতক বউয়ের সন্ধানে আছি মিস। যদি আপনার লজ্জা কমে আসে তাহলে অবশ্যই আমায় স্মরণ করবেন, কেমন? আমি অপেক্ষায় রইলাম। মেসেজ পাঠিয়ে হৃদ গা ছেড়ে দিল সিটে। চোখের উপর হাত বেঁধে চোখ বন্ধ করতে হৃদের ঠোঁটের মিটমিট করে হাসির রেখা ফের চোখে বিঁধল আসিফের। ব্যস্ত শহরের গাড়ি ছুটল মহাসড়ক ধরে চট্টগ্রামের দিকে, আর বাতাসের ধুরে ভেসে আসলো এক নতুন প্রেমের গন্ধ। সেদিন সন্ধ্যায় মায়ার আর কল আসেনি হৃদের কাছে। লজ্জা, ভয়, অস্থিরতা কাটিয়ে মায়া হৃদকে কল দিল সেদিন রাতের দিকে। রাত তখন প্রায় 12টার ঘরে। জুই তখন ঘুমিয়ে। মায়া লুকিয়ে লুকিয়ে বারান্দার একটা চেয়ারে বসে হৃদকে কল মেলালো। হৃদ তখন গাড়িতে কুমিল্লা পার হয়ে ফেনীতে ঢুকেছে সবে। সেই সময় হৃদ ফোন বেজে উঠতেই আসিফ সামনের মিরর দিয়ে হৃদের দিকে তাকালো। এক পলক হৃদকে দেখলো ফোন হাতে অল্প হাসতে। হৃদ মায়ার কল কেটে নিচে কল মেলাবে তার আগেই মায়া অধৈর্যের ন্যায় আবারও কল দিল হৃদকে। হৃদ এবারও ঠোঁট চেপে হেসে কল কেটে দিল। কিন্তু মায়া যেন ফোন হাতে নিয়েই বসে। হৃদের কল কাটতে না কাটতে সেকেন্ডের ভিতর তৃতীয়বারের মতো কল দিল হৃদকে। মায়ার অস্থিরতা বুঝে হৃদ হাসলো। বাধ্য হয়ে কলটা রিসিভ করে কানে তুলে বলল, আপনার স্বামীকে কেউ নিয়ে যাচ্ছে না ম্যাডাম, একটু ধৈর্য ধরুন, আমাকে অন্তত কল ব্যাকটা করতে দিন। টুট করে কল কেটে যেতেই হৃদ আবারও হাসলো। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল কয়েক পলক। সময় নিয়ে আস্তে ধীরে কল দিল মায়াকে। ওপাশ থেকে মায়াও বেশ সময় নিয়ে কলটা রিসিভ করলো। বোঝাই যাচ্ছে তখনকার হৃদের কথাই লজ্জা পেয়েছে বেশ। সময় নিয়ে কলটা রিসিভ করে মায়া প্রথমে সুন্দর করে সালাম দিল হৃদকে। আসসালামু আলাইকুম। হৃদ সালামের উত্তর দিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আছি, আপনি? জি ভালো। তারপর দুজনেই চুপ। হৃদ ইচ্ছেকৃতভাবেই চুপ। মায়া কি বলে সেটা শুনতে চায়। জড়তার মায়ায় নিজের কথাগুলো গুলিয়ে ফেলে নিশ্চুপ হয়ে বসে থাকলো শুধু। কোথা থেকে শুরু করবে বুঝতে পারলো না এক মুহূর্তের জন্য। অন্ধকার বারান্দায় বসে কোলের উপর খালি হাতটা কচলালো মায়া। কি বলবে সেটা ভাবতেই হৃদের গলা শোনা গেল তক্ষুনি। হৃদ বলল, কি ম্যাডাম, কথা শেষ আপনার? জড়তায় মায়া আমতা আমতা করে কানের পিছনে চুল গুজে দিতে দিতে লাজুক কণ্ঠে বলল, না আসলে আমার না কেমন কেমন জানি লাগছে, ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। উফ, তাহলে তো কঠিন সমস্যা ম্যাডামের। আমি কি ফোন রেখে দিব? তাড়াহুড়ো মুখ খুলল তক্ষুনি মায়া। না করে বলল, এই না না না, ফোন রাখবেন না প্লিজ, আমার কথা আছে। তাড়াহুড়ো হৃদের সাথে কথা বলতেই আগ্রহ প্রকাশ করেই লজ্জায় পড়ে গেল মায়া। ফোনের ওপাশে মায়া স্বামী নামক মানুষটা নিশ্চয়ই মায়াকে বেহায়া ভাবছে, সেটা ভেবেই মায়ার মন খারাপ হলো। এত কষ্ট করে স্বামীর সামনে নিজের একটা ভালো ভদ্র পার্সোনালিটি প্রকাশ করতে চেয়েছিল মায়া, অথচ নিজের বোকামির জন্য মায়া ধরা না পড়ে যায় আবার। মায়া নিজের বোকামিকে চাপিয়ে আবারও ভদ্রতা দেখিয়ে সরি বলল। সরি। কেন? আসলে তাড়াহুড়ো ওইভাবে বলতে চাইনি। কিন্তু আমি তো ওইভাবেই শুনতে চেয়েছিলাম। হৃদের কথা পৃষ্ঠে কথা খুঁজে পেল না মায়া। জড়তায় মায়া এদিকে সেদিকে লাজুক দৃষ্টি ঘুরালো। দুজনের বিয়েটার সম্পর্কে কথা বলতে চাই মায়া, কিন্তু কিভাবে শুরু করবে সেটা বুঝতে না পেরে খানিকটা চুপ রইল মায়া। ফোনের ওপাশ থেকে গাড়ির শব্দ পাওয়ায় চট করে মায়ার ঘোর ভাঙলো। এখন রাত প্রায় 12টার ঊর্ধ্বে। এত রাতে লোকটা কোথাও যাচ্ছে কি? কৌতূহলে মায়া জানতে প্রশ্ন করলো হৃদকে। বলল, গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে, আপনি কি এত রাতে কোথাও যাচ্ছেন? হৃদ তার সুন্দর চুলগুলোতে হাত চালাতে চালাতে বাহিরে অন্ধকারময় রাস্তায় চোখ ঘুরিয়ে বলল, বউ টানে তার শহরে যাচ্ছি দেখা করতে। হৃদের সহজ সরল উত্তরটা যেন মায়ার মাথায় বিস্ফোরণ ঘটল। মায়ার স্বামী বিবাহিত কথাটা যেন আকাশ ভেঙে পড়ার ন্যায় চমকে উঠল মায়া। স্তব্ধতার ন্যায় মৃদু চেঁচিয়ে বলল, কি? আপনি বিবাহিত? হ্যাঁ। মানে কি? কি মানে কি? বিয়ে করব না? পুরুষ মানুষ বিয়ে না করে থাকা যায় নাকি? বিয়ের বয়স হয়েছে আমার, তাই বিয়ে করেছি। মায়া অতি ভদ্র সাজার কৌটা তক্ষুনি শেষ হলো। রাগে হিস হিসিয়ে গালি দিয়ে বসলো হৃদকে। কটমট করে বলল, অসভ্য লোক, বউ রেখে দ্বিতীয় বিয়ে করিস? তুই জানতিস না তোর বউ আছে? দ্বিতীয় বিয়ে কেন করতে গেলি? মায়ার হুট করে রেগে মেগে আগুন হয়ে যাওয়াটা হৃদের কাছে স্বাভাবিক লাগলো। যেখানে তীব্র অধিকার জন্ম নেয় সেখানে রাগে দু চারটে গালি শোনাই যায়। তাছাড়া হৃদ মায়ার কাছে পরিচিত হৃদ খান বলে নয়, বরং মায়ার স্বামী হিসেবে সে গালি শুনেছে, তাই হজম করে নিল স্বামী হয়ে। মায়ার রাগকে উস্কে দিয়ে খেয়ালি করে বলল,
বউ রেখে কোথায় বিয়ে করলাম ম্যাডাম? আমার বউ তো নাই, বউ পলাতক। বউ নেই বলেই তো দ্বিতীয় আর তৃতীয় বিয়েটা করতে হয়েছে আমায়। দরকার হলে আরও একটা করব। ইসলামে 4টে বিয়ের সম্মতি দেয়, আমি তো মাত্র 3টা করছি। আপনাকে পেলে আর একটা করব, তারপরই শেষ, আর করব না। অশুভ এই তোর লজ্জা লোক, এতগুলো বিয়ে করিস, তোর মতন জামাই আমার দরকার নাই। আমি তোরে তালাক দিব। খবরদার যদি কখনো আমার সামনে পড়িস তাহলে তোর পা ভেঙে হাতে ধরিয়ে দিব। বউয়ের হাতে মার খাওয়ার জন্য হলেও এই বান্দা অবশ্যই হাজির হবে ম্যাডাম। টুট। হৃদের কথা শুনল না মায়া, রাগে দুঃখে ঝরঝরে করে কেঁদে উঠল বারান্দার ফ্লোরে আছড়ে পড়ে। মায়া সত্যি বিশ্বাস করতে পারেনি ওর স্বামী আবার বিয়ে করে নিবে। মায়ার স্বামীকে ঘিরে ভালোবাসাটা ঝরা পাতার মতন খসে গেল মনে। ভালোবাসাটা ভুল মানুষের প্রতি হওয়ায় কান্না বাঁধ ভাঙল মায়ার। গুমড়ে ওঠা কষ্টে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলো বাকিটা রাত। হৃদ বেশ ফুরফুরে মেজাজ হয়ে ফোনটা পাশে রাখলো। সে জানে এখন তার বউ কাঁদবে স্বামীর বিরহে, কাঁদুক, এতে সে মোটেও কষ্ট পাচ্ছে না, বরং ভীষণ শান্তি অনুভব করছে। যাক, আজকের রাতটা তার শান্তি কাটবে। সামান্য বিয়ে হওয়ায় মিথ্যে সংবাদ নিয়ে বউ তার কতটা ক্ষেপল হৃদের উপর। শেষ পর্যন্ত গালি দিল, ভবিষ্যতে পা ভেঙে ফেলে হুমকি পর্যন্ত দিল। যদি কখনো এই মেয়ে জানতে পারে হৃদ তার স্বামী, আল্লাহ জানে তখন কি করে। হৃদের হুট করেই খুব ইচ্ছে হলো জানতে বউ তার পরিচয় পেলে কি করবে। এখনকার মতো এত অস্থির হবে স্বামীর জন্য, নাকি পরিচিত হৃদ খান ভেবে ভয়ে পিছিয়ে যাবে হৃদ থেকে। চোখ মুখ অন্ধকার করে কলেজ ক্যান্টিনে টেবিলের উপর মাথা ঠেকিয়ে বসে আছে মায়া, সঙ্গে জুই, শ্রেয়া, নাদিয়া বসে। মায়ার মন খারাপের কারণ এতক্ষণে সবার জানা। জুই অবশ্যই এতে বিরক্ত। ও আগে থেকেই মায়াকে সাবধান করেছিল যাতে অচেনা স্বামীর চক্রে না ফাঁসে, তারপরও ফাঁসলো। এখন লোকটা পূর্ব বিবাহিত হতেই পারে, সেটাও অস্বাভাবিক কিছু না, বরং স্বাভাবিক। হয়তো মায়া লোকটার জীবনে পড়ে এসেছিল। তাছাড়া প্রত্যেকের একটা আলাদা পার্সোনাল লাইফ থাকতে পারে, কিন্তু মায়া এতে অস্বাভাবিকভাবে রিয়াক্ট করায় জুই খানিকটা ক্ষুব্ধ। কোনোভাবে আরিফের কানে মায়ার কর্মকাণ্ডগুলো পৌঁছালে ওদের দুজনকেই মার খেতে হবে। তাছাড়া মনমরা মায়া আজ ঠিকঠাক পরীক্ষাটাও দিয়েছে কিনা কে জানে। রেজাল্ট খারাপ হলে পরিবারের সবার কানে চলে যাবে বিষয়টা, তখন আর রক্ষা নেই দুজনের। কিছুক্ষণ আগে পরীক্ষা শেষ করে ওরা সবাই কলেজ ক্যান্টিনে এসে বসেছিল। মায়া তখন থেকে নিশ্চুপ হয়ে বসে, রাতে যে অনেকটা সময় ধরে কেঁদেছিল সেটাও চোখ মুখ ফুলে আছে। শ্রেয়া মায়াকে দেখে বেশ আফসোস করে বলল, মায়ু থাক, আর কষ্ট পাস না বোন, লোকটা তোর ভালোবাসা পাওয়ার যোগ্যই না। তুই আরও ভালো কিছু ডিজার্ভ করিস। আসলে ওই বদ লোকটার কপাল খারাপ, এত সুন্দরী বউকে না দেখে রিজেক্ট করলো। আহারে, আমার তো লোকটার জন্য কষ্ট লাগছে। এত সুন্দরী বউ, তার ভালোবাসা কিভাবে পায়ে ঠেললো। আচ্ছা, এখন কি করবি? লোকটা তো বিবাহিত, সংসার করার তো আর চান্স নাই। তাহলে শ্রেয়ার কথার পৃষ্ঠে জুই বলল, সংসার কি করবে? আমি তো প্রথম থেকেই বলছি লোকটা খারাপ হতে পারে। শুনলো না আমার কথা, মন দিয়ে বসলো। এখন স্বামীর বিয়ের কথা শুনে দেবদাসী হচ্ছে। কোথাকার কোন লোক, এখনও ঠিকঠাক পরিচয় জানে না, অথচ ভণ্ড স্বামীর জন্য সারা রাত কেটে কুটে সকালে পরীক্ষা খারাপ দিল। আমার তো ইচ্ছা করছে আরিফ ভাইয়ের কাছে ওর নামে বিচার দিতে। থেকে নাদিয়া বলল, আচ্ছা জুই থাক না, বেচারি এমনিই কষ্টে আছে, তুই আর কষ্ট বাড়িয়ে দিস না। আচ্ছা জুই শোন না, লোকটা যদি সত্যি সত্যি বিয়ে করে নেয় তাহলে তোদের অবশ্যই বিষয়টা টেনে বড় না করে উল্টো পরিবারের বড়দের জানিয়ে বিষয়টা মিটমাট করে নেওয়া উচিত। বিয়ের ব্যাপার স্যাপার হালকাভাবে নেওয়া ঠিক হবে না। বিয়েটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেলেও ডিভোর্স কিন্তু অ্যাক্সিডেন্টালি হয় না, অনেক আইন কানুন মেনে করতে হয়, ঝামেলা আছে, বুঝতে পারছিস? ব্যাপারটা সহজ হবে না। জুই কিছু বলবে তার আগেই মায়া ধারাম করে উঠে বসলো। এতক্ষণে দুঃখ গোছানো মুখটা হুট করেই শক্ত করে বলল, আমি এত কিছু জানি না, বুঝি না, বুঝতে চাইও না। আমি ওই লোকটাকে বিয়ে করেছি, সে ভালো হোক কিংবা খারাপ, এত সহজে আমি তাকে ছেড়ে দিব না। অন্তত তার সাথে একবার হলেও মুখোমুখি হতে চাই আমি। তারপর কি হবে তখনকারটা তখন দেখা যাবে। আমি প্রেম করে ব্রেকআপ করতে বসিনি, বিয়ে করেছি। এতগুলো দিন লোকটাকে না দেখে না জেনে ভালোবেসে এসেছি। আমার ভালোবাসা আমার দায়িত্ব। এত সহজে হার মেনে তাকে ছেড়ে দিব না, অন্তত শেষ চেষ্টা অবশ্যই করব। তাছাড়া আমার মন বলছে লোকটা আমাকে মিথ্যা বলেছে, সে বিবাহিত নয়। হয়তো আমার মন পরীক্ষা করতে এমনটা বলেছে, আমি তাকে খুঁজে বের করব। মায়ার কথাই হতভম্ব জুই, শ্রেয়া, নাদিয়া। এইরকম একটা পরিস্থিতিতে স্বামীকে না দেখে কিভাবে অন্ধবিশ্বাস করা যায় সেটা মায়াকে না দেখতে হয়তো কেউ বিশ্বাস করতো না।
মায়া জেদে শ্রেয়া নাদিয়া হতভম্ব হলেও জুই বেশ রাগে তিল মিলিয়ে ওঠে। মায়া নিজের জীবন এমন অচেনা একটা মানুষের পিছনে ছুটে খারাপ করবে সেটা জুই কোনোভাবে মানতে নারাজ। তাই জুই সিদ্ধান্ত নিল এবার সেভাবে হোক। মায়ার আরো পাগলামো বাড়ার আগে আজকের মধ্যে আরিফের সঙ্গে ও এই বিষয়ে কথা বলবে, পরে যা হবার হবে। অন্তত মায়া পাগলামোকে আর সাই দেওয়া ঠিক হবে না বলেই মনে করলো জুই। জুইয়ের ভাবনা চিন্তায় মধ্যে শ্রেয়া আহাজারি করতে করতে বলে উঠল, মায়েরে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুই জামাই পাগল মায়া হবি। বাপরে, জামাইকে না দেখেই এত ভালোবাসা যায়, তুই না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না বইন। তাই তো বলি, জুই কেন তোরে নিয়ে এত টেনশন করে সবসময়। ভাইরে ভাই, টেনশন তো এবার আমারও হচ্ছে। তুই আবার ছ্যাঁকা না খাইয়া বাঁকা হইয়া যাস জামাইয়ের বিরহে। জুইয়ের দিকে এক পলক তাকিয়ে মায়া উঠে দাঁড়ালো। পরীক্ষার ফাইলপত্র গুছিয়ে কলেজ ব্যাগটা কাঁধে নিল। কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না মায়ার। কেউ হয়তো মায়ার কষ্টটা বুঝতে পারবে না, তাই আর কাউকে বোঝানোর চেষ্টা করলো না ও। সোজা গেট ধরে বাসায় চলে যাবে। আজ কোচিং করতে মন চাচ্ছে না। যদি মন ভালো হয় তাহলে বিকালে কোচিংয়ে যাবে, নয়তো না। মায়াকে ব্যাগ নিয়ে উঠতে দেখে শ্রেয়া নাদিয়া দুজনেই তাড়াহুড়ো করে মায়ার পিছন পিছন ছুটলো, কিন্তু জুই গেল না। কারণ ওর ভীষণ মন খারাপ হচ্ছে মায়ার জন্য। মায়ার জেদ কোথা থেকে কোথায় নিয়ে যায় ওদের আল্লাহ জানে। সবচেয়ে বড় কথা হলো মায়া জেনে শুনে কেন নিজের ক্ষতি করতে চাইছে সেটাও জুই বুঝতে পারছে না। মায়ার চিন্তায় চিন্তায় জুই বেশ কিছুক্ষণ সেইভাবে টেবিলের উপর কপাল ঠেকিয়ে বসে রইল। হঠাৎ ফোনের ভাইব্রেটের শব্দের ঘোর কাটলো। ব্যাগ থেকে ফোনটা হাতে নিতেই দেখলো পরিচিত একটি নাম্বার। মন খারাপ গুলো যেন তক্ষুনি কোথায় ছুটে পালালো জুয়ের। লাজুক হেসে ফোন কানে তুলে সুন্দর করে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথায় জুই? পরীক্ষা শেষ আপনার? জি শেষ, আমি কলেজেই আছি। রাতে কল দিয়েছিলাম জুই, আপনার নাম্বারটা ব্যস্ত ছিল অনেকক্ষণ যাবৎ। আপনি কি রাতে কারোর সাথে কথা বলছিলেন জুই? রাতে ফোন আলাপে মায়া ছিল সেটা বুঝতে সময় লাগলো না জুয়ের, কিন্তু ফোনের ওপাশের ব্যক্তিটির কাছে মায়াকে ছোট করতে চাইলো না বলে মিথ্যা বলল। বাসা থেকে ফোন ছিল, কথা বলছিলাম আমরা। ফোনের ওপাশে লোকটার হয়তো বিশ্বাস হলো না জুয়ের কথা। অনেকটা অবিশ্বাস্য নিয়ে ফের প্রশ্ন করে বলল, এত রাতে বসা থেকে ফোন? মায়ার পিছন পিছন শ্রেয়া নাদিয়া দুজন দৌড়ে পাশাপাশি হেঁটে যোগ হলো। শ্রেয়া বেশ উত্তেজনা নিয়েই বলল, আরে মায়া, শোন না, তুই লোকটাকে কিভাবে খুঁজবি? কি ভেবেছিস তোদের তো ফোনে কথা হয়? লোকটাকে সরাসরি বলবি তোর সাথে দেখা করতে। মায়া হাঁটতে হাঁটতে হতাশায় উত্তর করলো। না, অধৈর্যের ন্যায় আওড়ালো শ্রেয়া। কেন? কারণ আমি চাই না লোকটা আমাকে কোনোভাবে চিনুক। যদি সে সত্যি বিয়ে করে ফেলে তাহলে আমি এই জীবনে তাকে আমার মুখ দেখাবো না। তাছাড়া স্বামীর খোঁজ আমি একা করছি, সে আমার খোঁজ করেনি। ওনার হয়তো আমার কথা মনেও ছিল না এতদিন, আমার ফোন করাতে হয়েছে। তাই আমি স্বেচ্ছায় তার সামনে দাঁড়িয়ে নিজেকে আর ছোট করতে চাই না। আমি অন্য কোনোভাবে লোকটাকে খোঁজ নিব, লুকিয়ে তার পরিচয় আমি অন্যভাবে সংগ্রহ করব। মায়ার ঘুরিয়ে পেঁচিয়ে কথার অধৈর্য হলো শ্রেয়া। আগে নিয়ে বলল, কিন্তু কিভাবে? তুই তো কিছুই জানিস না লোকটার সম্পর্কে, তাহলে খুঁজবি কিভাবে? মায়া হাঁটতে হাঁটতে আর চোখে শ্রেয়া আর নাদিয়া কৌতূহল ভরা মুখটার দিকে তাকিয়ে বলল, লোকটার নাম আব্রাহাম, ঢাকা থাকেন। তার ফোন নাম্বারও আছে আমার কাছে। তাছাড়া হাফেজ সাহেবের ছেলে সুমন বলেছিল লোকটা নাকি অনেক প্রভাবশালীর মধ্যে কেউ। নিশ্চয়ই এই ফোন নাম্বারটা দিয়ে ওনার তথ্য জোগাড় করতে পারবো আমি। মায়ার কথার পৃষ্ঠে শ্রেয়া আর কিছু বলার মতন পেল না। নীরব ভাবুক হয়ে হাঁটতে লাগলো মায়ার সঙ্গে। কিছু দূর হেঁটে রাস্তার মাথায় আসতেই দেখতে পেল আসিফকে এলাকার একদল ছেলেদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে। হয়তো রাজনৈতিক বিষয়ে কোনো পরামর্শ দিচ্ছে আসিফ তাদের। ভাবুক শ্রেয়া হুট করেই যেন দারুণ একটা বুদ্ধি পেল। মায়ার সমস্যার সমাধান করেছে উৎফুল্লতায় বলল, এই মায়া, শোন শোন, আমার মনে তোর আসিফ ভাই থেকে সাহায্য নেওয়া উচিত। উনি তো ঢাকা থাকেন হৃদ ভাইয়ের সঙ্গে, সব কিছু চেনে নো। তোর স্বামীর নাম আর নাম্বারটা আসিফ ভাইকে দিলে উনি নিশ্চয়ই তোর স্বামীকে খুঁজে বের করতে পারবে। আমার কি মনে হয় জানিস, তোর স্বামী তো প্রভাবশালীদের মধ্যে কেউ একজন, তাই না? এমনটাও তো হতে পারে আসিফ ভাইদের সাথেই তোর স্বামীর পূর্ব পরিচয় আছে। তোর স্বামীর নাম বলাতে আসিফ ভাই চিনে ফেলো। শ্রেয়ার কথাই মায়ার কাছে যুক্তিসঙ্গত মনে হলো। মানুষ বলে না, বিপদে পড়লে বাঘ মহিষ এক ঘাটে পানি খায়। মায়ার দশাও তেমন হলো। অসহায় মায়ার স্বামীর খোঁজে খোঁজে দিশেহারা হয়ে আসিফকে উত্তম মনে হলে সাহায্যের জন্য, কিন্তু হৃদের ভয়ে আমতা আমতা করে বলল, আসিফ ভাইকে বললে যদি রিস্কে পড়ে যাই?
হৃদ খান লোকটা এমনিতেই আমাকে অপছন্দ করে, তারপর আবার এখন ওনারা আমাদের নতুন আত্মীয় হয়। যদি কোনোভাবে আমার বিয়ের খবরটা আপুর কানে ফাঁস করে দেয় তাহলে বিপদে পড়ে যাব। শ্রেয়া অসম্মতি জানিয়ে বলল, আরে বিষয়টা উল্টোভাবে দেখ, তুই এমনি রিক্সে আসছিস, চাইলেও তোকে এই বিষয়ে সাহায্য করতে পারবে এমন কেউ নেই। তাছাড়া আমি হৃদ ভাইকে চিনি, উনি রাগী গম্ভীর মানুষ হতে পারে, কিন্তু কারোর পার্সোনাল বিষয়ে ওনাকে আমি ইন্টারফেয়ার করতে দেখিনি আজ পর্যন্ত। হৃদ ভাই আমার রিলেটিভ হয়, সেই সুবাদে আমি ভালো করে চিনি ভাইকে। হৃদ ভাই তোর পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করবে না দেখিস। তাছাড়া আমরা শুধু ভাইয়ের কাছে হেল্প চাইবো ব্যাস। তারপরও যদি তুই রিক্স মনে করিস তাহলে আমরা সবাই মিলে হৃদ ভাইকে বুঝিয়ে বলবো তোর সমস্যাটার কথা। হৃদ ভাই অবশ্যই বুঝবে, সাথে তোকে হেল্প করবে দেখিস। চল এবার, আসিফ ভাইকে সামনে দেখা যাচ্ছে, আগে দেখা করি তারপর সাহায্য চাইবো। চল চল।